বন্ধুগণ, কেমন আছেন? আমরা তো কম বেশি ট্রেনে সবাই চড়ি, তাই তো? সবাই কিন্তু কম বেশি ট্রেনে চড়ি। কিন্তু আপনারা কি জানেন আমাদের ইন্ডিয়ান রেলওয়ে লসে যাচ্ছে? হ্যাঁ, ঠিকই শুনেছেন, শুনতে অবাক লাগলেও আপনারা কিন্তু কথাটা কিন্তু ঠিকই শুনেছেন। ইন্ডিয়ান রেলওয়ে লসে যাচ্ছে। আজ এই নিয়ে কথা বলবো আমি মির্জা হোসেন হায়দার। আপনারা দেখছেন অসীম ভিডিও চ্যানেল। চলেন শুরু করা যাক। আমরা যখন রেলওয়ে স্টেশনে যাই তখন কিন্তু আমরা দেখি ঠিক থেকে ভিড় বলতে বোঝাচ্ছে যে সব সময় এতটাই ক্রাউড যে ঠিকভাবে আমরা ঢুকতে পারি না। একটা স্টেশনে প্রবেশ করব, সেটা ঠিক করে প্রবেশ করতে পারি না, এতটাই ভিড় থাকে। ট্রেনের টিকিট পাওয়া যাচ্ছে না, ওয়েটিং লিস্ট ক্লিয়ার হচ্ছে না। আবার ওয়েটিং লিস্ট ক্লিয়ার হচ্ছে তা আরএসসি শব্দটা তো আপনারা প্রায় ভাগ শুনেই থাকবেন, রিজার্ভেশন এগেনস্ট ক্যান্সেলেশন। এটা তো হামেশাই প্রায় জুনারি যতদিন হয় প্রায় জুনারি আমি শুনতে পাই যে আরএসসি হয়ে গেছে। এটা কিন্তু প্রায়শই আমাদের ইন্ডিয়ান রেলওয়ে হয়ে থাকে। কিন্তু এরপরেও কি মনে কোশ্চেন আসে না যে তারপরে কি করে লসে যাচ্ছে আমাদের ইন্ডিয়ান রেলওয়ে? এত তো ভিড়, এত প্রবলেম হচ্ছে, এত ক্রাউড, এত ট্রেনে আমাদের জার্নি হচ্ছে, এত ট্রেনে আমাদের ওয়েটিং লিস্ট, তারপরেও কেন আমাদের ইন্ডিয়ান রেলওয়ে লসে যাচ্ছে? এটাকে আপনাদের মনে কোশ্চেন হয়নি একবারও? অবশ্যই কোশ্চেনটা কিন্তু হওয়া দরকার আমার আপনার সবারই। কি বন্ধুগণ, আমি তো ঠিকই বলছি, তাই না? এর একটা মূল কারণ হলো আমাদের অপারেটিং রেশিও, যেটাকে বলি সোজা কথায় একটা বাংলা ভাষায় বলা হয়, যেটাকে পরিচালনার জন্য যে খরচা, মানে যে কোনো জিনিস একটা পরিচালনা করার জন্য সামান্যতম ন্যূনতম যে খরচাটা সেটাকে বলা হয় অপারেটিং রেশিও। মানে আমাদের ইন্ডিয়ান রেলওয়ে 100 টাকা কামানোর জন্য 98 থেকে 99 টাকা খরচা করে ফেলে একটা জিনিসকে মানে পর্যালোচনা করতে গিয়ে। পরিকাঠামো, বিদ্যুৎ, ট্রেনের মেনটেনেন্স। কিন্তু মনের একটাই ভাবনা, এই খরচ, এত টাকা খরচ কি কমানো যাচ্ছে না? সত্যিই কি যাচ্ছে না? এটা কিন্তু মনে একটা বড় কোশ্চেন, বড় খটকা। আজ আমি একটা গভীর সমস্যা এবং আর একটা সাধারণ এবং বাস্তব সমাধান নিয়ে আজ আলোচনা করব। এবং এই আলোচনা নিয়ে আপনাদের সামনে আমি যা সেই আমার প্রেক্ষাপটটা, মানে আমি যে মন্তব্যটা দিচ্ছি সেটা জাস্ট আপনাদের সাথে শেয়ার করব। জানি আমার এই ভিডিও বড় বড় ডিফিসারদের কাছ থেকে যাবে না, সেটা আমিও জানি, কিন্তু জাস্ট আপনার এবং আমার সুবিধার্থে জানার এবং শেখার জন্য যে আমরা যে ইন্ডিয়ান রেলওয়েতে চাপি, আমরা যেটাকে আমাদের প্রাণ, মানে একটা নেটওয়ার্ক, আমাদের ইন্ডিয়ান রেলওয়ে হচ্ছে একটা নেটওয়ার্ক যেটা সব সময় অল টাইম যাতায়াত করে, যেটার জন্যে আমাদের বলতে গেলে চলে প্রায় 90% আমাদের ট্রাভেলিং করি আমরা, ট্রাভেলিংয়ের কস্টটা কিন্তু কমে গেছে প্রায় 90% শুধু ইন্ডিয়ান রেলওয়ের জন্য। শুধু আমি এই কথাগুলো আপনাদের সাথে আলোচনা করব, আপনারা বিচার বিবেচনা করে বলবেন, ঠিক আছে? কমেন্ট বক্স নিচে খোলাই আছে, কোনো অসুবিধা নেই। লসের একটা মূল কারণ হলো আমাদের জেনারেল কম্পার্টমেন্ট। এখানে ধারণ ক্ষমতার কয়েক গুণ মানুষ যাতায়াত করেন। মানে আমার যেখানে 100 জন যাত্রী যাতায়াত করবে, সেখানে যাচ্ছে কম করে 400 থেকে 500। আমি মানে এটা কম বলে ফেললাম, তার থেকে বেশি যাচ্ছে, কম যাচ্ছে না, ঝুলে যাচ্ছে। আপনার গেটে ঝুলে, এদিকে গেটে ওদিকে গেটে ঝুলে যাচ্ছে। যেমন আমাদের আম জনতার যেখানে ঝুঁকি আছে প্রাণের, তেমনি আমাদের ইন্ডিয়ান রেলওয়ে কত কষ্ট হচ্ছে। তার মধ্যে আবার সব থেকে বড় কথা, যেটা আবার সব থেকে বেশি খারাপ লাগে, সেটা হচ্ছে যে প্রায় এর মধ্যে 80% মানুষ, 80 তো মানে আমি পুরো কম বলে ফেললাম, তার থেকেও বেশি মানুষ বিনা টিকিটে যাতায়াত করে। এতে যেমন যারা নেক দিল ইনসান আছে, আমরা আপনারা মতো মানুষ যারা টিকিট কেটে যাতায়াত করি, তাদের যেমন কষ্ট, ঠিক করে ভিতরে ঢুকতে প্রবেশ করতে পারি না, তেমনি আমাদের ইন্ডিয়ান রেলের লসে এই আমাদের টিকিট যে কাটতে হবে তার মানসিকতাই নাই। কি বলবো, এর সমাধান হিসাবে আমি রাখি আমাদের চোখের সামনেই ভাষা মেট্রো,
লাইন বা মেট্রো এন্ট্রি সিস্টেম। আমরা যেভাবে মেট্রোতে এন্ট্রি হই কিউআর হিসাবে, কিউআর কোড দিয়ে এন্ট্রি এবং কিউআর কোড দিয়ে এক্সিট। কিন্তু কোশ্চেন কিন্তু একটা মনে থেকে গেল না এখানে, যে আমরা যদি বড় বড় লাগেজ বা আমাদের এত এত মানুষ একসঙ্গে যাতায়াত করি, একসঙ্গে কি করে আমরা এতগুলো মানুষ যাব, সেখানে কি করে মানে সেখানে তো লম্বা লম্বা লাইন হয়ে যাবে। এটা তো মনে কিন্তু কোশ্চেন আছে, কথাটা কিন্তু আমি ঠিক বললাম তো? লম্বা লাইন আসবে, এটা কিন্তু একটা ভালো রকম প্রবলেম সলভার আছে। দেখবেন আমাদের এতে যে কোনো মেট্রো স্টেশন, আমি একটা দিল্লির একটা মেট্রো স্টেশনের আমরা খবর বলি, ওদের গেট আছে 4, 5টা, 8টা, 9টা, 10টা করে গেট আছে, এদিক থেকে ওদিক থেকে সেদিক থেকে গেট আছে। সে গেট থেকে তারা এন্ট্রি নিচ্ছে, দিয়ে এক জায়গা দিয়েই প্রায় 90% জায়গাতে এক জায়গা দিয়েই এন্ট্রি, এবং হ্যাঁ 4-5 জায়গা দিয়ে তোমার এক্সিট হওয়া যায়। কিন্তু এন্ট্রি ওদের এক জায়গাতে এবং প্রায় 4-5 জায়গা দিয়ে তাদের এক্সিট হয়। কিন্তু এখানে সিচুয়েশনটা অন্যরকম করতে হবে আমাদেরকে। কিরকম সিচুয়েশন করতে হবে? যেমন ওদের যেমন 8-9 জায়গা দিয়ে এন্ট্রি হচ্ছে, আমাকে তার থেকে উন্নত করতে হবে। কিরকম? আমাদের উপর নিচ করে কম করে 3টে ফ্লোর দিয়ে এন্ট্রি করাতে হবে। আবার এক একটি ফ্লোরে কম করে 10 থেকে 20টা মতো, 10 থেকে 20টার মধ্যে মাঝামাঝি অবস্থায় এন্ট্রি গেট লাগাতে হবে। এবার এরকম করে যে প্রায় 8টা জায়গা দিয়ে যদি এন্ট্রি হয়, এবং সেটা দিয়ে প্রায় না সেটা দিয়ে না করে একটা আবার অন্য জায়গা দিয়ে এক্সিট হয়ে যাবে, আরামসে কোনো রকম কোনো প্রবলেমই হবে না। বড় গেট দিয়ে এক্সিট হয়ে যাবে, কোনো প্রবলেমই হবে না। সেটা শুধু এক্সিট গেটে, সেটা বড় গেটে, সেটা জাস্ট একটা কিউআর মারবে, আরামসে চলে যাবে। কিউআর কি না মারলেও তাতে কোনো প্রবলেম নাই, শুধু এন্ট্রির টাইমে আপনার এন্ট্রি। এতে আমরা কি হবে বলেন তো? এক ধাক্কায় কিন্তু প্রায় যেটা আমাদের ক্ষতি হচ্ছে, সে ক্ষতিটা কিন্তু জিরোতে কমে চলে আসবে। যে টিকিট না কেটে ট্রেনে ঢুকে যাওয়া, সেটা কিন্তু এক ধাক্কায় জিরো হয়ে যাবে। এবং আপনাদের মানে প্রশ্ন হতে পারে যে আমরা তো ট্রেনে বড় বড় লাগেজ, যেগুলো আমাদের লাগেজ, যেগুলো বড় বড় জিনিস, যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, বড় বড় কুলার বা আরো সাইকেল, মোটরসাইকেল, অনেক কিছু আছে। তার জন্য আমি কম করে 4 জায়গা দিয়ে কম করে শুধু ডেডিকেটেড একদম শুধুমাত্র অনলি সেখানে তোমার ওদের এন্ট্রি হবে আমরা লাগেজের জন্য, শুধুমাত্র অনলি ডেডিকেটেড। এবং প্রতিটা পয়েন্টে একটা করে গার্ড মানে সিকিউরিটি থাকবে, যাতে কেউ মানে আদার্স কোনো পার্সন সেখানে ঢুকতে না পারে, ভেরিফাই ছাড়া। ভেরিফাই যদি হয়ে থাকে কোনো আলাদা ব্যাপার, ভেরিফাই কেউ থাকবে, ভেরিফাই ব্যক্তি থাকবে, তখন তারা অটোমেটিকলি সেই শুধু ডেডিকেটেড ওই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। এবং যারা আপনার ট্রেনের কি বলে কর্মচারী, যারা ওখানে কাজ করে, তারা ওখানে যাতায়াত করতে পারবে অটোমেটিকলি, তাই না? এতে যাত্রীদের সমস্যা হবে না যাতায়াত করতে, কারণ যাত্রীরা যখন যাবে তখন একটা লাগেজ, একটা ব্যাগ কি দুটো লাগেজ, একটা ব্যাগ, একটা হ্যান্ড ব্যাগ, এই 3-4টে ব্যাগ নিয়ে তারা আরামসে ঢুকতে পারবে। তাদের যদি সব থেকে বেশি হয়, আমি বেশিটা বললাম, কেউ তো একটা লাগেজ নিয়ে চলে যায়, কেউ একটা হাত ব্যাগ নিয়ে কত দূর চলে যায়। এবার কারো যদি বেশি হয়, 2টো লাগেজ নিয়ে যাবে সে। এরপরেও কারো যদি বেশি মাল ইম্পোর্ট বা এক্সপোর্ট করা থাকে, তারা আপনার লাগেজ সিস্টেম করবে, তাই না? লাগেজ সিস্টেম তো আছেই, তার জন্য আলাদা ডেডিকেটেড চ্যানেল আছে খোলা, 4 দিকে 4টি। মানে এদিকে আপনার যেদিক থেকে ট্রেন আসছে সেদিকে একটা, ট্রেন যাচ্ছে সেদিকে একটা, মানে এদিকে 2টো ওইদিকে 2টো, বাস 4টে আরামসে থাকবে, 4 সেখানে যাবে, নিজের পিএনআর দেখাবে, আরামসে সেই পিএনআর অ্যাড হয়ে আরামসে চলে যাবে, কোনো প্রবলেমই দাঁড়াবে না এখানে। এটা একটা সব থেকে ভালো জিনিস হবে একটা। এতে আমাদের মানে ক্যাপাসিটিটা অনেক বাড়বে। তার থেকে আর একটা জিনিস, সেটা হচ্ছে যে আমাদের মেট্রোর মতনই সিস্টেম করতে হবে, সেটা হচ্ছে অটোমেটিক ডোর, যাতে আমার ট্রেনটা আমার প্ল্যাটফর্ম থেকে যখন বেরিয়ে যাবে তখন অটোমেটিকলি দরজা বন্ধ হয়ে যাবে, আবার যখন প্ল্যাটফর্মে এসে দাঁড়াবে তখন অটোমেটিকলি দরজা খুলে যাবে। এতে আপনার সুবিধাটা কি হবে? ধরুন মানে কোথাও কখনো একটা সিগন্যালের জন্য
ট্রেনটাকে দাঁড়াতে হলো কোনো কারণবশত কোনো কিছুর জন্য, তখন তারা কিন্তু আপনার যেখানে সেখানে নেমে যেতে পারবে না, আবার যেখানে সেখান থেকে আপনার উঠতেও পারবে না। এটা কিন্তু একদম বলতে গেলে পুরো জিরোতে কমে আসবে। সত্যি এটা একটা বাস্তব। আপনারা একবার বিবেচনা করবেন এবং আপনারা এটা জাস্ট একবার ভেবে দেখবেন আমি যে কথাটা বল। জেনারেল বগিতে তো আমরা যারা চাপি তারা দেখবেন সিটগুলো আমাদের এরকম করে অবস্থায় আছে যে ওখানে কিন্তু প্রায় আরও ওই সিট যদি কমিয়ে দেওয়া হতো বা সিট যদি আরও যদি কম দেওয়া হতো, ওইখানে কিন্তু আরও মানুষ, আরও যাত্রী কিন্তু যাতায়াত করতে পারতো, এর থেকে বেশি যাতায়াত করতে পারতো। আমরা যতটা যাতায়াত করছি তার থেকে দ্বিগুণ যাতায়াত করতে পারতো। এটার সিস্টেম একটাই, আমাদের চোখের সামনে আবার ওই মেট্রো যদি 2 লাইনে যদি সিট করে দেওয়া হয় তাহলে আরামসে মানুষ যাতায়াত করতে পারবে। আবার মাঝখানে হাঁটা চলার জন্য রাস্তাও থাকবে, কোনো অসুবিধাই হবে না। কিন্তু এর জন্য একটা প্রবলেম হতে পারে, যেমন ধরুন অনেক বড় রুটে আমি দেখেছি যখন ব্যাঙ্গালোর থেকে রুট আছে, আপনার ব্যাঙ্গালোর থেকে রুটে প্রায় গাড়িতে আপনার জেনারেল বগি আছে। মানে ব্যাঙ্গালোর থেকে কলকাতার রাস্তাটা কিন্তু সামান্য না, সেটা অনেকটা বড় রাস্তা, সেখানটা কিন্তু অনেকটাই বড় রাস্তা। সেই রাস্তা যদি কেউ মানুষ দাঁড়িয়ে আসে তার কিন্তু অনেক কষ্ট হয়ে যাবে, বা একটু হেলান দিতে পারবে না, খুব কষ্ট হয়ে যাবে তার কিন্তু আসতে, তাই না? এর জন্য একটা ভালো ধরনের একটা উপায় আছে। আমরা কিন্তু এই রকম ট্রেন কিন্তু আমরা প্রায় শুনে থাকি, এরকম ট্রেনের নাম কিন্তু আমরা হামেশা শুনে থাকি, যেটা নাম হচ্ছে ডাবল ডেকার ট্রেন, যেটা আমরা নামটা কিন্তু শুনে থাকি ডাবল ডেকার। শুনেছেন নিশ্চয়ই, আমরা আশা করি ট্রেনে যারা আসা যাওয়া করেন, যারা ট্রেন লাভার, যারা ট্রেনকে ভালোবাসেন, যারা ট্রেনের প্রতি একটু হলেও খোঁজ খবর রাখেন আমার মতো, তারা নিশ্চয়ই জানবেন যে ডাবল ডেকার ট্রেন এটা কিন্তু একটা মারাত্মক জিনিস। সেখানে আপনার জেনারেল বগিতে যদি ডাবল ডেকার ট্রেন ইউজ করা হয় সেখানে কিন্তু অনেকটা যাত্রীদের কষ্ট কমবে, তারা সিটের সমস্যাটাও তাদের মিটবে, তাদের কষ্টটা মিটবে তাদের, এবং আমাদের ইন্ডিয়ান রেলওয়ের ইনকামটাও বৃদ্ধি হবে। আমরা চাইলে কিন্তু পারি না যে একটা প্ল্যাটফর্মের দৈর্ঘ্য বাড়িয়ে দিতে। কেন পারি না কোশ্চেন তো আসতে পারে মনে। কারণ একটাই, আমাদের ইন্ডিয়ান রেলওয়ে দৈর্ঘ্য কিন্তু একটা লিমিটেড আছে। আমরা চাইলেই 30-40টা বগি অ্যাড করে দিতে পারি না। আমাদের প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কিন্তু একটা নির্দিষ্ট আছে, সেটাকে কিন্তু এত সহজেই ইমপ্লিমেন্ট করা যায় না। তার বদলে আমরা যদি ওই ট্রেনের যে বগি আছে ওই বগিটাকে জাস্ট হটিয়ে দিয়ে আমরা যদি এই ডাবল ডেকার ট্রেন যদি ইউজ করি, ডাবল ডেকার ট্রেনের বগি, তাহলে কিন্তু আমাদের কিন্তু প্রবলেম সলভ হয়ে গেল। উল্টিয়ে আমাদের দ্বিতীয় ট্রেন আমাদের লঞ্চ করতে হলো না, যে আমাদের আরেকটা ট্রেন লঞ্চ করবো। একই টাইমে, একই সময়ে, একই প্ল্যাটফর্মে, একই স্টেশনে একদম দ্বিগুণ যাত্রী যাতায়াত করতে পারবে একই বগিতে। যেখানে 100টা যাতায়াত করতো সেখানে 200টা যাতায়াত করবে, যেখানে 200টা যাতায়াত করতো সেখানে 400টা যাতায়াত করবে একই বগিতে। এটা কিন্তু আমাদের ইন্ডিয়ান রেলওয়ের অ্যাড করা উচিত। আপনারা সবাই কিন্তু একটা জিনিস ভাবেন যে এই আমাদের মতো প্যাসেঞ্জারকে নিয়েই এই ট্রেনের যত লাভ হচ্ছে, নিজে এখান থেকে ওখানে সেখানে নিয়ে যাচ্ছে, এত টাকা আমাদের টিকিট, নিশ্চয়ই ট্রেনে লাভ হচ্ছে, কিন্তু আদেও না। এ কথাটা একদম ভুল যে মনে করেন যে প্যাসেঞ্জার ট্রেনে কোনো লাভ আছে, উল্টো লস আছে। পরে পয়েন্টে বলবো কেন লস আছে, কিন্তু এখন যে পয়েন্টটা বলতে চাই সেটা হচ্ছে যে ইনকাম শুধুমাত্র আমাদের মালগাড়ির জন্য হয়, আমাদের এই ইনকাম। ইন্ডিয়ান রেলওয়েতে যদি মালগাড়ি যদি না থাকতো, আজ কিন্তু ইন্ডিয়ান রেলওয়ে কিন্তু পথে বসে যেত, সব থেকে খারাপ পর্যায়ে পড়ে যেত আমাদের এই ইন্ডিয়ান রেলওয়ে। যেটা আমাদের আজকে ইন্ডিয়ান রেলওয়ে কত বড় নেটওয়ার্ক, প্রায় অনেক বড় নেটওয়ার্ক, যেটা বলে বোঝানো যাবে না, বড় নেটওয়ার্ক। কিন্তু সেই ইনকামটা একমাত্র একটা সোর্স, সেটা হচ্ছে আপনার মালগাড়ি। আমাদের
প্যাসেঞ্জার ট্রেন এবং মালগাড়ি ট্রেন দুটোই কিন্তু একই ট্র্যাকে ধরে। এর ফলে কি হয় জানেন, কোথাও কোনো মাল পৌঁছাতে হবে, সেখানে যেন কোনো একটা প্যাসেঞ্জার ট্রেন যাচ্ছে, মালগাড়িকে লুপ লাইনে দাঁড় করে প্যাসেঞ্জার ট্রেনকে আগে ছাড় দিতে হয়। এটা কিন্তু খুবই একটা, যেখানে একটা সিমেন্ট, রড, বালি, আরও ধরেন নানা রকমের কয়লা, আরও যাবতীয় অনেক রকমের জিনিস আছে। আমি সাধারণ উদাহরণ দিলাম। অনেক রকমের জিনিস আছে যেগুলো আপনার মালগাড়ির মাধ্যমে যাতায়াত করে, সেগুলো পৌঁছাতে দেরি হচ্ছে কলকারখানাতে, আসতে দেরি হচ্ছে আমাদের কাছে। এর একটা বড় সমাধান হলো কর্পোরেট ফান্ডিং। এবার আপনাদের মনে একটাই কোশ্চেন হতে পারে যে কর্পোরেট ফান্ডিংটা কি, কর্পোরেট ফান্ডিংটা কি। আমি আপনাদেরকে একটা জাস্ট ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। বড় বড় কোম্পানি যারা আছে তাদের কাছে ফান্ডিং নিয়ে তাদের জন্য একটা আলাদা রুট, মানে মালগাড়ির জন্য একটা আলাদা রুট করে দিতে হবে, যাতে শুধু মালগাড়ি ছুটবে, যাতে প্যাসেঞ্জার ট্রেনেরও কোনো অসুবিধা হবে না, আবার মালগাড়ির কোনো অসুবিধা হবে না। কোনো সময় আপনার একটা জাস্ট এক্সাম্পল দিই, কোনো সময় মালগাড়ির জন্য আমাদের প্যাসেঞ্জার ট্রেনের দেরি হয়, আবার কোনো সময় আমাদের প্যাসেঞ্জার ট্রেনের জন্য মালগাড়ি দেরি হয়। হ্যাঁ, একটা খোঁজ খবর আছে, অনেক জায়গাতে আমাদের ইন্ডিয়ান রেলওয়ে এটা ইমপ্লিমেন্ট করছে যে একদম ডেডিকেটেড করিডোর শুধু মালগাড়ির জন্য। এটা কিন্তু একটা খুবই ভালো জিনিস, খুবই একটা ভালো লেভেলে একটা ইনভেস্ট করছে। এটা যদি কর্পোরেট থেকে যদি ফান্ডিংটা নেয় তাহলে আরও ভালো হবে, আমাদের ইন্ডিয়ান রেলওয়ের পুঁজিটা নষ্ট হচ্ছে না, এবং উল্টিয়ে পুঁজি কিন্তু আমাদের ইন্ডিয়ান রেলওয়ে আসবে। আর ইন্ডিয়ান রেলওয়ে পুঁজি আসা মানে আমাদের ভিত মজবুত হবে, আর আমাদের ভিত মজবুত হওয়া মানে আমাদের কারেন্সি আস্তে আস্তে বাড়বে, তাই না? এবার আসি একটা গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে থার্ড লাইন। আবার মনে আপনাদের একটা কোশ্চেন আসতেই পারে যে থার্ড লাইনটা কি, কোশ্চেন তো আসা স্বাভাবিক। এটা থার্ড লাইনটা কি? থার্ড লাইন আপনাদেরকে একটা জাস্ট থার্ড লাইনে একটা ছোট্ট করে একটা উদাহরণস্বরূপ বলে দিই। থার্ড লাইন হচ্ছে যে আমরা একটা ট্র্যাকের, আপনাকে একটা জাস্ট এক্সাম্পল আকারে বলি, না বুঝবেন না। দিল্লি থেকে হাওড়া আসার সময় দুটো রুট থাকে, একটা হচ্ছে যাবার, একটা হচ্ছে আসার। দুটো রুট থাকে, একটা হচ্ছে আপ, একটা ডাউন। কেউ চাইলে কেউ ডাউনে আসতে পারবে না, বা কেউ চাইলে ডাউন থেকে আপে আসতে পারবে না। এটার জন্য বহুত লম্বা প্রসেস আছে, বহুত লিগেল প্রসেস আছে, মানে লিগেল পন্থা বহুত বড় আছে, অনেক টাইম লাগে, 3-4 ঘন্টা টাইম আরামসে খেয়ে যায়। এটার জন্য অনেক মাথা মারা, অনেক ঝামেলা আছে। কিন্তু থার্ড লাইনটা কি হবে জানেন তো? থার্ড লাইনের একটা বড় সড়ো ভূমিকা আছে এখানে। এবার এটার আমরা এক্সাম্পল আপনাকে বলছি, শুনুন। এবার আপনাদেরকে যেটা বলছি সেটা হচ্ছে যে আমাদের গর্ব, কিং অফ রাজধানী যেটা আমরা হাওড়া রাজধানী বলে চিনি, এবং কুইন অফ রাজধানী যেটা আমরা শিয়ালদা রাজধানী বলে চিনি। এই দুটো রাজধানী কিন্তু যখন দিল্লি থেকে আমাদের হাওড়ার দিকে আসে, মাত্র 20 মিনিটের ব্যবধানে একই গন্তব্যস্থলে দিকে ওরা কিন্তু আসে। ওরা শুধুমাত্র ডানকুনি জাংশন, সেখানে তাদের দুটো রাস্তা ডিভাইডেড হয়ে যায়, একজনা যায় শিয়ালদার দিকে, একজনা যায় হাওড়ার দিকে, কিন্তু বাকিটা পথ দুজনা কিন্তু একসঙ্গে যাতায়াত করে, এই কিং অফ রাজধানী এবং কুইন অফ রাজধানী। মাঝ পথে আমি চাই না যে জিনিসটা হোক, কিন্তু জাস্ট এক্সাম্পল একটা বলি। মাঝ পথে ধরুন কোনো একটা ছোটোখাটো টেকনিক্যাল প্রবলেম হয়ে গেল, কোনো কারণে একটা টেকনিশিয়ালের প্রবলেম হয়ে গেল ছোটোখাটো, সেখানে ধরুন শিয়ালদা রাজধানী স্লো করে দিল, কিংবা দাঁড়িয়ে পড়লো, পিছনে কিন্তু হাওড়া রাজধানী আসছে, আমার হাওড়া রাজধানী আছে, কত মিটার, কত ফুট দূরে থাকবে, তাকে কিন্তু অটোমেটিক সিগন্যালিং এর কারণে তাকে কিন্তু দাঁড়িয়ে পড়তে হবে, কিংবা তাকে কিন্তু স্লো করে দিতে হবে। সেখানে আমাদের হাওড়া রাজধানীর লোকো পাইলট তো কোনো দোষ করেনি, সেখানে আমাদের কিং অফ রাজধানীতে কোনো ভুল করেনি, তার তো কোনো দোষ ছিল না যে তাকে লেট হতে হলো। আমাদের শিয়ালদা রাজধানীর জন্য হাওড়া রাজধানী কিন্তু লেট করে গেল, একদম আপনার কাছে জলজন্ত প্রমাণ, লেট করে গেল। এখানে যদি থার্ড লাইন থাকতো, সঙ্গে সঙ্গে এর প্রবলেম হয়েছে মানে কি, সঙ্গে সঙ্গে শিফট থার্ড লাইনে শিফট হওয়া মানে
আপনার শিয়ালদা রাজধানী প্রবলেম, হাওড়া রাজধানী পেরিং চলে গেল, শিয়ালদা রাজধানী প্রবলেম সলিউশন করার পরে, প্রবলেম সলভ করার পরে সে তখন হাওড়ার পেছনে আসবে। কিন্তু একজনের তো আমরা ট্রেনে লেট তো হবে না, সে অটোমেটিকলি তাকে ওভারটেক করে আরামসে চলে যাবে, প্যারালাল ওভারটেকিং যেটাকে বলি। আবার কোনো কোনো সময় এমন এমন জায়গাতে আছে যেখানে আমাদের যদি যারা ফার্স্ট বগিতে থাকে তারা প্রায় মানে কিছু ফুট দূরে আমরা শিয়ালদা রাজধানীকে দেখতে পাই। আমরা যদি চাইলেই আমরা কিন্তু ওভারটেক করতে পারতাম, সাধারণ রাস্তা হলে কিন্তু আমরা কিন্তু এটা আরামসে ওভারটেক করতে পারতাম। কিন্তু জাস্ট এটা ইন্ডিয়ান রেলওয়ে, এখানে তো ট্র্যাক তো একটাই না যাওয়ার, সেখানে যদি থার্ড লাইন থাকতো আরামসে আমি থার্ড লাইনে কন্ট্যাক্ট করে থার্ড লাইনের সঙ্গে সঙ্গে চলে যেতাম, থার্ড লাইনে আরামসে ওভারটেক করে চলন্ত প্যারালাল ওভারটেকিং করে আরামসে আমি পার হয়ে যেতে পারতাম। আবার সেম জিনিস যখন হাওড়া রাজধানী এবং শিয়ালদা থেকে শিয়ালদা রাজধানী, দুই রাজধানী যখন বেরিয়ে আসে, কিং কুইন দুইজনে যখন বেরিয়ে আসে, মানে সমান পরিস্থিতি সেরকমই হয়ে থাকে। যাওয়া দিল্লি যখন যাই সেম পরিস্থিতি, সেম রকম জিনিস, তখনও সেম জিনিস অ্যাপ্লাই হবে, তাই না? হাওড়া রাজধানী কিছু প্রবলেম হয়ে গেলে সঙ্গে সঙ্গে আপনার শিয়ালদা রাজধানী তখন পেছনে থাকে, শিয়ালদা রাজধানী অটোমেটিকলি পেছন দিয়ে থার্ড লাইন হয়ে আরামসে সে সামনে চলে যেতে পারবে। সেম জিনিস সেম ভাবে কাজ করবে। এটা আমাদের ইন্ডিয়ান রেলওয়েকে লসের কারণ শুধু সিস্টেমকে দোষ দিলে হবে না, শুধু সিস্টেমকে যে দোষ দেবো কিন্তু একদম চলবে না, এটা কিন্তু একদম নিজে বিচার নয়, সিস্টেমকে কোনোদিন সিস্টেমের একা দোষ নয়। আমাদের সমাজে কিছু নির্লজ্জ নিম্ন পর্যায়ে মানুষ আছে, মানে মানসিকতা মানুষ আছে, শুধুমাত্র এদের জন্য আমাদের ইন্ডিয়ান রেলের অনেক রাজস্ব ক্ষয় হয়ে যাচ্ছে। জানেন কি করে? ট্রেনের ভেতরে চুরি, শুনলে কিন্তু অবাক লাগছে কথাটা, ট্রেনের ভেতরে চুরি, ট্রেনের ভেতরেও কি চুরি হয়? আমরা যারা এসি বগিতে যাতায়াত করি সেসব যাত্রীদের সুবিধার্থে আমাদের ইন্ডিয়ান রেলওয়ে যেগুলো প্রোভাইড করে আমাদেরকে, একটা ভালো কম্বল, একটা চাদর, একটা বালিশ, হাত মুখ মোছার জন্য একটা রুমাল, এগুলো কিন্তু আমাদেরকে দেয় এসিতে যারা যায় তাদের সুবিধার্থে, যাতে বেশি ঠান্ডা না লাগে, ঠান্ডা টাইমে তারা জড়িয়ে আরামসে যেন ঘুমিয়ে যেতে পারে, তাই না? শুধুমাত্র তাদের সুবিধার্থেই শুধু এটা দেয়, সব কিছু দেয়, পরিষ্কার পরিচ্ছন্ন করি, একদম স্যানিটাইজার করি, সব সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করি, মেনটেনেন্স করে আপনাদের সামনে মানে দেয়। কিন্তু অত্যন্ত লজ্জার বিষয় একটাই, যারা টিকিট কেটে আসে তারা মনে করে যেন আমার টিকিট কেটে এসেছে, আমার টিকিট কেটে, আমি টিকিট কেটেছি, আমি টাকা দিয়েছি। ভাই, সে মনে করে যে আমি টাকা দিয়েছি মানে আমি কিনে নিয়েছি, আমি কম্বল ব্ল্যাঙ্কেট চাদর কিনে নিয়েছি। তারা লুকিয়ে তাদের ব্যাগে ভরে নিয়ে ঘর চলে আসে। কতটা লজ্জার বিষয়, কতটা নির্লজ্জ বলে মানুষ। এইসব ছোটখাটো চুরির কারণে বছর শেষে আমাদের ইন্ডিয়ান রেলওয়েকে কোটি কোটি টাকা লস গুনতে হয়, জানেন? কোটি টাকা আমাদের লস গুনতে হয় আমাদের ইন্ডিয়ান রেলওয়েকে। শুধু এসি কোচে নয়, শুনতে অবাক লাগে, আরো খারাপ লাগবে, আমাদের জেনারেল বগি, স্লিপার কোচ, এসব কোচে আরো খারাপ লাগে, জানেন? আর কি চুরি হয় জানেন? জিনিসটা শুনলে মানে আরো আপনাদের বমি করবে। বাথরুমে দেখো মগ থাকে, শিকল দিয়ে বাঁধা মগ, সেই মগকেও চুরি করে নিয়ে চলে যায়। এই মগ চুরি করে নিয়ে সে ঘরে ব্যবহার করবে। এর থেকে খারাপ মনে হয়, আমার মনে হয়, আমি মনে হয় কিছু দেখিনি। এর থেকে নির্লজ্জ, এর থেকে নিকৃষ্ট আমি আর কাউকে দেখিনি। এটা তাও এর থেকে নিকৃষ্ট শুনবেন, ফ্যান, লাইট, এমনকি আপনার 3 ফেজের সকেট যেগুলোতে আমরা চার্জ দিই, যেগুলো আমরা চার্জে দেওয়ার জন্য, এমার্জেন্সির জন্য চার্জে দেওয়ার জন্য আমাদের ইন্ডিয়ান রেলওয়ে প্রোভাইড, এগুলো কিন্তু চুরি হয়েছে। আপনারা নিশ্চয় খবর শুনেছেন, আগেও প্রায় হতো জিনিসটা। আমাদের যে ফ্যান লাগানো থাকতো স্লিপার কোচে, আমাদের জেনারেল বগিতে ফ্যান লাগানো থাকতো, সেসব ফ্যান খুলে নিয়ে যাত্রীরা ব্যাগে করে নিয়ে মারের দৌড়। কি নির্লজ্জ ব্যাপার বলেন তো? আমাদের ইন্ডিয়ান রেলওয়েকে বাধ্য হয়ে এই চুরি ঠেকাতে বাধ্য হয়ে পুরো টেকনোলজি পাল্টাতে হয়েছে তাদের, পুরো যেটা শুধুমাত্র ট্রেনের জন্যই তৈরি করা হয়েছে। আমি একটা ইলেকট্রিশিয়ান, আমি বুঝি তাদের কতটা কষ্ট হয়, কতটা মেহনত লাগে, কতটা টেকনোলজি ফোরাতে হয়, কতটা তাদের মস্তিষ্ক খাটিয়ে তাদেরকে মানে সেটা করতে হয়, কতটা প্রবলেমে পড়ে তারা শুধুমাত্র চুরি ঠেকাতে গোটা টেকনোলজি পাল্টাতে হয় তাদেরকে। হাজার কোটি টাকা না সম্পত্তি চলে গেল বলেন তো,
আমাদের ইন্ডিয়ান রেলওয়ে। এইসব মানুষ যদি আজ যদি চুরি না করতো, আজ আমাদের ইন্ডিয়ান রেলওয়ে কতটা আগে যেত বলুন তো। যেখানে আমাদের সাধারণ মানুষের সিভিং সেন্স বলতে একটু নাই, সেখানে আমরা সরকারকে দোষী দিই। সরকারকে দোষ দিলে কিছু হবে? কিছু লাভ আছে? আগে নিজের মানসিকতা পাল্টান, নিজের মনোবৃত্ত পাল্টান, নিজের ভিতরের জিনিসটাকে জাগিয়ে তুলুন যে আমি কি, আমি মানুষ, আমি মানুষ। এটা সরকারি সম্পত্তি, এটা দেশের সম্পত্তি, এটা আমার আপনার সবারই সম্পত্তি। এই জিনিসটা আপনি চুরি করে, কেউ চুরি করে চলে যাচ্ছে, একজন চুরি করে চলে যাচ্ছে, জিনিসটা কিন্তু অনেক খারাপ লক্ষণ নয়। কতটা খারাপ বলুন তো, সিভিক সেন্সে কতটা কম, একটা মানুষের সিভিক সেন্স কতটা কম হলে পারে মানুষ এতটা নিচে নামতে পারে, এতটা জঘন্য হতে পারে যে ট্রেনে জিনিস চুরি করে ঘরে ব্যবহার করবে। সর্বশেষে আমি একটা ইলেকট্রিশিয়ান হিসাবে বলতে চাই যে আমাদের ইন্ডিয়ান রেলওয়েতে বিদ্যুতের অপচয় কিন্তু খুবই বেশি হয়। ট্রেনের ট্র্যাকশন এবং ওভারহেড লাইনে যদি এআই ইন্টিগ্রেট মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এরকম স্মার্ট এনার্জি সেভিংসের টেকনোলজি যদি ব্যবহার করা হয়, তাহলে কিন্তু আমাদের ইন্ডিয়ান রেলওয়ে যে মানে পরিমাণের বিদ্যুৎটা খরচা হয়, মানে যেটা অপচয়, খরচাটা যেটা হয় সেটা তো হবেই, কিন্তু যেটা অপচয় হয় সেই অপচয়টা কিন্তু একদম বন্ধ হয়ে যাবে যদি আমরা যদি এই জিনিসটা যদি চালু করি। সত্যি কথা বলতে কি বলেন তো, আমি এই যে কথাগুলো বললাম, এই যে আপনাদের সাথে আজকে যে কথাগুলো আলোচনা করলাম আপনাদের সামনে, এগুলো নিয়ে আমি কিন্তু প্রায় অনেক দিন ধরেই, প্রায় বলতে গেলে চলে প্রায় কয়েক মাস ধরে আমি জাস্ট এইটার ব্যাপারে জাস্ট নিজে ভেবেছি, নিজে আলোচনা করেছি, নিজে সফর করেছি এবং নিজে যা জিনিসটা দেখেছি। আমি কারো নাম নেবো না, কে করেছি তাও বলবো না, বা কোথা থেকে হয়েছে সেটা বলাটা আমার জায়েজ হবে না, কিন্তু জাস্ট শুধুমাত্র জাস্ট আমি অ্যানালাইসিস করেছি, যে জিনিসগুলো অ্যানালাইসিস করে আমি জাস্ট জেনেছি, সেই জিনিসগুলো জাস্ট শুধু আপনাদের সামনে জাস্ট তুলে ধরলাম। রেলওয়ে আমাদের দেশের লাইফলাইন, জীবনের তার। লাইফলাইন শব্দটা কিন্তু এরকম নয়, জীবনের। আমরা যদি একটু সাবধান হই, আমরা যদি এই সমস্যাগুলোর লিকেজগুলো যদি পরিপূর্ণভাবে যদি বন্ধ করতে পারি, যে লিকেজগুলো হচ্ছে, আর এই নিজেদের যে চুরি, এটাকে যদি আমরা বন্ধ করতে পারি এবং এই যে চুরি করা মানসিকতা এটা যদি পাল্টাতে পারি, তবে আমাদের এই ইন্ডিয়ান রেলওয়ে বিশ্বের সেরা নেটওয়ার্ক সিস্টেম হয়ে যাবে, সেরা জার্নি, সেরা সফরের সাথী হয়ে যাবে। জানেন, কথাগুলো কিন্তু একটু খারাপ হয়ে গেল, একটু কড়া হয়ে গেল, কিন্তু কথাগুলো কিন্তু একটু কড়া হয়ে গেল, কিন্তু আসল সত্যটা বলাটা খুবই দরকার ছিল। আসল যে সত্য কথা, সত্য ঘটনা, সেটা কিন্তু বলা খুবই দরকার ছিল। ভিডিওটা নিয়ে আপনাদের মন্তব্য কমেন্টে লিখবেন, কমেন্ট বক্স খোলাই আছে আপনাদের জন্য। খারাপ লাগলো কি ভালো লাগলো আপনারা জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং একে অপরের পাশে দাঁড়াবেন। আর সব শেষে একটাই কথা, নিজের দেশকে ভালোবাসুন, নিজেকে ভালোবাসুন। জয় হিন্দ, জয় ভারত।